কথায় আছে দানে দানে তিন দান, বাংলাদেশের লাগলো দ্বিগুণ। তার মানে ষষ্ঠবারের প্রচেষ্টায় বিদেশের মাটিতে প্রথমবারের মতো আফগানিস্তানকে টি-20 ফরম্যাটে হারালো বাংলাদেশ। আর রুগ্ন শিশুর মতন এশিয়া কাপে টিকে রইল বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা। এনিগমা টিভির স্পোর্টসে হাসান মাহাদি সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের এশিয়া কাপ এবং টোটাল এশিয়া কাপ নিয়ে আলোচনার জন্য আজকে ওই দানে দানে তিন দান মিলিয়েছি আমি। তিনজন অতিথি আমার সাথে আছেন। অতিথি বলবো না, একদমই অতিথি বলার কোনো সুযোগ নাই। আওয়ার ভেরি ওন, আমাদের ক্রিয়া টকশোর মারাধোনা এম কায়সার আছেন আমার সাথে। কায়সার ভাই অনেক স্বাগত। ধন্যবাদ আপনাকে। আমার অত্যন্ত পছন্দের আরও একজন মানুষ আছেন, তিনি বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার, ভেরি হ্যান্ডসাম, ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক ভাই আপনাকেও স্বাগত। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকজন মানুষকেও সাথে আজকে রেখেছি, সম্ভবত চাপে কিনা মব তৈরি করে কিনা আমি জানি না, তিনি ঢুকে পড়েছেন এবং যার কারণে আসলে এই শোতে আমার দাওয়াত হয়, কয়টা পয়সা পাই। আবু হুরাইরা তামিম ভাই, তামিম ভাই আপনাকেও স্বাগত। ধন্যবাদ আপনাকে। আমার দারুণ একটা প্যানেল আমার হাতে, তিনজন লেজেন্ডারি মানুষ। কায়সার ভাইকে দিয়ে শুরু করি। কায়সার ভাই, আমি যেটা বলছিলাম যে ষষ্ঠ প্রচেষ্টায় গিয়ে ঘরের বাইরে আমরা আফগানিস্তানকে হারালাম এবং একটা রুগ্ন শিশুর মতন এশিয়া কাপে আমাদের সুপার ফোরে যাওয়ার সম্ভাবনাটা টিকে রইল। ওভারঅল বাংলাদেশের ম্যাচটা আপনার কেমন লেগেছে? ম্যাচটা আমরা হারতেও পারতাম। একভাবে বলা যেতে পারে যে মারা যাওয়ার চেয়ে বেঁচে থাকাটা একটু ভালো। সো বাংলাদেশ দল আপনি বিদায় না হয়ে টুর্নামেন্টে যে টিকে রয়েছে, অন্তত সেইটুকু সুখটুকু বা তৃপ্তিটুকু পেতে পারি আমরা এই ম্যাচ থেকে। তবে যেভাবে আপনি বলছিলেন যে এই ম্যাচ জিতলেও বাংলাদেশের এখন পর্যন্ত সুপার ফোরে যাবে কিনা সেই সম্ভাবনাটা পরিষ্কার না, বাট টিকে রয়েছে। নইলে কিন্তু আপনাকে এখন এই টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে বাংলাদেশকে চিন্তা করতে হতো যে আফগানিস্তানের সাথে যে আমাদের পরবর্তীতে যে দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে এই দুবাইতে এবং আবুধাবিতে, সেটা নিয়ে হয়তো চিন্তা করতে হতো টিম ম্যানেজমেন্টকে। অন্তত সেইটুকু চিন্তা না করে এখন অপেক্ষায় থাকতে হচ্ছে যে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার যে পরবর্তী ম্যাচটা, সেই ম্যাচের রেজাল্টটা কী হতে পারে। সেটা বাংলাদেশ খেলছে না এখানে, কিন্তু এই ম্যাচের রেজাল্টের উপর নির্ভর করছে যে বাংলাদেশ দলের সুপার ফোর কোথায় যাবে বা কতটুকু কী সম্ভাবনাটা রয়েছে। সেই ইকুয়েশনে আমরা হয়তো পরে আসবো। কালকের ম্যাচ প্রসঙ্গে যেটা বলি, যে কালকের ম্যাচটাকে যদি আপনি একটু অন্যভাবে আমি অ্যানালাইসিস করি। আমি একটু ইকুয়েশনটা আগে একটু আপনার মুখ থেকে শুনি। এই মুহূর্তে ইকুয়েশন জানাটাই মনে হয় জরুরি বাংলাদেশের জন্য। এই ইকুয়েশনটা হলো যে শ্রীলঙ্কা খুব ভালো পজিশনে রয়েছে, কারণ তারা দুটো ম্যাচেই দুটোতে জিতেছে, দ্যাট মিনস তাদের পয়েন্ট 4। এবং আফগানিস্তান 2 ম্যাচের মধ্যে একটা জিতেছে, একটাতে হেরেছে, দ্যাট মিনস তাদের পয়েন্ট 2। বাংলাদেশ 2টো ম্যাচ জিতেছে, 3টা খেলা শেষ, বাংলাদেশের আর কোনো খেলা নেই অপেক্ষায় থাকা ছাড়া। সো বাংলাদেশ 3 ম্যাচের মধ্যে 2টো ম্যাচ জিতেছে, পয়েন্ট 4। প্রবলেমটা হলো রান রেট কিন্তু বাংলাদেশের এখনও মাইনাস, বাট আফগানিস্তানের এখন 2 ম্যাচে একটা ম্যাচ জিতেছে তারা, একটা ম্যাচ হেরেছে, কিন্তু রান রেট তাদের প্লাস রয়েছে, বাংলাদেশের তুলনায় অনেক বেশি এগিয়ে রয়েছে। আর শ্রীলঙ্কা যেহেতু 2 ম্যাচের মধ্যে 2টোই জিতেছে, তারা লিস্টের টপে রয়েছে। সুযোগটা কোন জায়গায় বা সমীকরণটা কিভাবে হতে পারে, সেটি হলো যে শেষ ম্যাচে বাংলাদেশকে কিন্তু সমর্থন করতে হবে শ্রীলঙ্কাকে। বাংলাদেশ যেন মনে প্রাণে চায় যে শ্রীলঙ্কা যাতে জিতে যায়। শ্রীলঙ্কা জিতে গেলে তাহলে বাংলাদেশ কিন্তু থ্রু হয়ে যাবে, যেহেতু বাংলাদেশের পয়েন্ট 4, আফগানিস্তানের পয়েন্ট তখন 2 থাকবে। সেক্ষেত্রে আবার বলছি যে শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারিয়ে দেয়, বাংলাদেশ থ্রু, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এই গ্রুপ থেকে আপনার সুপার ফোরে যাবে। সম্ভাবনাটা আরেকটা রয়েছে, সেটা হলো যে আফগানিস্তান যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তখন কি হবে। তখন 3 দলের পয়েন্ট কিন্তু সমান হয়ে যাবে, অর্থাৎ বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা এই 3 দলের পয়েন্ট হবে 4। বাট সমস্যাটা হলো যে তখনও বাংলাদেশ কিন্তু রান রেট যেহেতু মাইনাস রয়েছে, বাংলাদেশ রান রেটে 3 নম্বরে থাকবে। সো তখন আপনি রান রেটের পয়েন্ট সমান থাকলেও রান রেটের বিবেচনায় আফগানিস্তান এবং শ্রীলঙ্কা চলে যাবে আপনার সুপার ফোরে। এখানেও একটা কিন্তু রয়েছে, কিন্তুটা হলো শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে দেয় তাহলে তো হারালেই চলবে, আর কোনো ইকুয়েশনের প্রয়োজন নেই। বাংলাদেশ এবং শ্রীলঙ্কা আপনার সুপার ফোরে যাবে। প্রবলেমটা হলো যদি আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তখন কি হবে। তখন যেটি বললাম যে আফগানিস্তানের এবং শ্রীলঙ্কার রান রেট এত বেশি রয়েছে যে তখন তারা ইজি চলে যেতে পারবে। তাহলে বিষয়টা কি হলো, বিষয়টা হলো যে আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারাতে হবে একটা বড় ব্যবধানে। সেই ব্যবধানটা কতটুকু হতে পারে, আফগানিস্তান যদি আগে ব্যাটিং করে তাহলে আফগানিস্তান যদি আপনার 65 রানের ব্যবধানে যদি হারিয়ে দেয়, 65 বা 60 রানের ব্যবধানে যদি হারায় শ্রীলঙ্কাকে, তাহলে বাংলাদেশ দলের একটা সম্ভাবনা থাকে। আর যদি অন্যভাবে বলি তাহলে আফগানিস্তানকে জিততে হবে অন্তত 50 বল বাকি থাকতে। তো এই ইকুয়েশনটা অনেক কঠিন একটা ইকুয়েশন। সো আমার কাছে মনে হচ্ছে যে এই কঠিন ইকুয়েশনটায় এখন বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে যে তারা সুপার ফোরে যেতে পারবে কি না। তো আমার মনে হচ্ছে যে আপনি সবচেয়ে সহজ বিষয়টা হবে যে আমরা বৃহস্পতিবারে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচের সময় জাস্ট প্রার্থনায় বসা যে শ্রীলঙ্কা যেন জিতে যায়, শ্রীলঙ্কা যেন জিতে যায়। ইশতিয়াক ভাই, আমরা পুরো ইকুয়েশনটা কায়সার ভাই পুরাটুকুই ডেসক্রাইব করলো। আমি একটু ম্যাচেই যেতে চাই বাংলাদেশের, মানে পার্সোনালি
আমি বাংলাদেশের খেলা থেকে খুব একটা তৃপ্তি পাই নাই প্রথমত একাদশ গঠনের ক্ষেত্রে একটা বোলার কম, এবং এই একটা বোলারের ল্যাকিংটা আমরা পুরো ম্যাচেই দেখলাম। অ্যাট দ্য সেম টাইম 10 ওভার শেষে 87 রান সেই দলটা শেষ 10 ওভারে করলো মাত্র 67। ওভারঅল ব্যাটিংটাও খুব একটা বেশি আমার কাছে মনে হয়েছে যে আরামদায়ক কিছু হয় নাই। না একেবারে আমার মনে হয় যেখানে 87 ফর 1 or 87 ফর নো লস 87, সেখান থেকে মাত্র 70 রান আরও বেশি অ্যাড করেছে, বাকি 9 উইকেট। তো এটা অবভিয়াসলি এটা সুখকর ব্যাপার না। আমাদের যে উইকনেস আমরা ঠিক সেটাই এক্সপোজড হয়ে গেল। বাট আমার মনে হয় যে ওভারঅল ইয়েস 4টা চেঞ্জেস সাধারণত ইম্পর্টেন্ট ক্রুশাল খেলাতে এতটা চেঞ্জ হয় না। তো নিশ্চয়ই উইকেট কন্ডিশনস সব কিছু মিলিয়ে আফগানিস্তান ব্যাটিং বোলিং স্ট্রেংথ মিলিয়ে চিন্তাভাবনা করে এই চেঞ্জটা করেছে। আমার কাছেও আমিও হয়তোবা আমি ইমনকে রাখছিলাম, হৃদয়কে রাখছিলাম না, এই ধরনের একটা ছিল। আমি পারতপক্ষে পারলে রিশাদকেও রাখছিলাম না। বাট হোয়াট এভার যেটা করেছে তারা, যারা টিম ম্যানেজমেন্ট, কোচ, স্টাফ, দে নিউ দ্য কন্ডিশনস, দে প্রবাবলি ফেল যে না ঠিক আছে এই উইকেটটাতে আমরা এটা হয়তো বা স্পিন সহায়ক উইকেট হবে। ইয়েস উই মিসড দ্য 5th বোলার, তো সেটা খুব বেশি ভারী পড়ে নাই। না আমি এজন্য বলছি যে আমাদের 2 পার্ট টাইম বোলার মিলে শামীম পাটোয়ারি এবং 55 রান কনসিড করেছে। না যদি কোনো 4th বোলার যদি একজন খুব বেশি এক্সপেন্সিভ হয়ে যেত তাহলে বিপদটা পড়তাম আমরা, সেটা কিন্তু হয়নি। সো আমার মনে হয় যে বাংলাদেশের যে স্ট্রেংথ ছিল বোলিংয়ের উপরে তারা আস্থা রেখেছে। দ্যাট ইজ ওয়াই দে কুড অ্যাফোর্ড টু টেক 1 বোলার লেস। কারণ আরেকটা হচ্ছে যে এর আগের খেলাগুলোতে যে 2-1টাতে সাইফ হাসানও বোলিং করেছে, শামীম পাটোয়ারিও বোলিং করেছে, একেবারে যে সাহস দেওয়ার মতো পারফরমেন্স ছিল না তা কিন্তু না। আমিও যদি সিলেক্টর হতাম কিংবা টিমের সাথে যদি থাকতাম আমিও কিন্তু ওদেরকে সিরিয়াসলি কনসিডার করতাম অ্যাজ অ্যান অপশন, ইউনো। সো দুইজন মিলিয়ে একজন ফেল করলে আরেকজন হবে, দুজনই অথবা ফেল করেছে। বাট আমার মনে হয় যে গ্যাম্বলটা খুব বেশি রিস্কি ছিল না। আই উড নট থিংক। প্রশ্নটা আমি তো তামিম ভাইয়ের কাছে যাব। আপনি বলছেন যে গ্যাম্বলটা খুব একটা রিস্কি ছিল না, কিন্তু এরকম একটা ক্রুশিয়াল ম্যাচ, যেই ম্যাচে আপনার রান রেটের দিকেও হিসাব রাখতে হবে, বড় মার্জিনে হারানোর ব্যাপার আছে, আপনি আগে ব্যাট করছেন, সব কিছু মিলিয়ে আপনি এবং সেই রানটাকে আপনার ডিফেন্ড করতে হবে, এমন একটা কন্ডিশনে ইশতিয়াক ভাই বলছে রিস্কি ছিল না। আপনার কাছে কি মনে হয়, রিস্কি ছিল না? অবশ্যই রিস্কি ছিল। আমরা যেভাবে শুরুটা করেছিলাম সেভাবে কিন্তু আমরা শেষ করতে পারিনি। ব্যাটিং কালকে দুর্দান্ত হয়েছে। আমরা ওপেনিংয়ে প্রথম 6 ওভারে আপনার 59 রান করেছি, আপনার 10 ওভারে 87/1, আপনার 14 ওভারে আপনার 114/3। তো এখান থেকে আমরা পরের 6 ওভারে কিন্তু আমরা শেষ 5 ওভারে শুধু 35 রান, শেষ 6 ওভারে 40 রান করেছি আমরা। 15তম ওভারে 5, 16তম ওভারে 5, তারপর 9, 6, 9, 6, 9 এভাবে। তো এইভাবে শেষ 6 ওভারে যখন 40 রান আসে তখন কিন্তু টিমের এটা অনেকটা কম, যেখানে আমাদের 5 উইকেটে 155 রান করেছে। তো এখান থেকে আসলে আমাদের রানটা 180 হওয়া উচিত ছিল যেভাবে আমরা শুরু করেছিলাম, এবং সেটা কিন্তু কমেন্টেটরও বলতেছিল। এখান থেকে আমরা ব্যর্থ হয়েছি। আসলে বাংলাদেশ খুব চাপে ছিল কালকে, কিন্তু ডু অর ডাই ম্যাচ ছিল। তো সেই চাপ থেকে হয়তো হতে পারে, কিন্তু ওভারঅল কিন্তু বাংলাদেশ সবাই কিন্তু জান প্রাণ দিয়ে চেষ্টা করেছে এবং ম্যাচটা জিতেছে, সেটা হলো সবচেয়ে বড় কথা। জেতাটাই কি সবচেয়ে বড় কথা ছিল? আসলে আমাদের তো এশিয়া কাপের সুপার 4-এ ফাইনালও খেলার কথা, তো সেই প্রত্যাশা নিয়ে গিয়েছিলাম। কায়সার ভাই, ওভারঅল ওপেনিং স্লটে আমরা তানজিদ তামিম এবং সাইফ হাসানকে দেখলাম, পারভেজ হোসেন ইমনকে অফ রাখা হয়েছে। সাইফ একদম শুরু থেকে যখন খেলছিল 26 বলে তিনি 30 রান করেছেন, বাট তাকে একটা বার আমার কাছে মনে হয় না যে উনি উইকেটে সেটেল ডাউন, উনি বারবার পেছনের দিকে যাচ্ছিলেন, ইনসাইড এজ হচ্ছিল, বল খালি পেছনের দিকে বেশি গিয়েছে। 1-2টা বড় শট তিনি খেলেছেন, বাট তাকে মনে হয় না যে উইকেটের জন্য বা এই ম্যাচ খেলার জন্য তিনি যথেষ্ট প্রিপেয়ার। বাট 30টা রান তিনি করেছেন, ভাইটাল বাট কনভিন্সিং না। না, আপনি লাক একটা বিষয় অবশ্যই, কারণটা হলো যে আপনাকে ভালো করতে হলে কিছুটা ভাগ্যের প্রশ্ন। রানে আবার জীবনও পেয়েছে, রাইট। সেটাই এই কারণেই বললাম আমি যে আপনাকে ভাগ্যটা যদি আপনার পক্ষে না থাকে তাহলে দেখবেন আপনি স্কোরটা বড় করতে পারেন না। সো ক্রিকেটে লাক একটা অনেক বড় একটা ইস্যু। তারপর আমি বলবো যে আপনি যখনই 6 ওভারে 59 রান করেছেন তখন আমি মনে করি যে তামিম ভাই যেভাবে বলছিলেন যে এটা অবশ্যই স্কোরটা আরও বড় হওয়া উচিত ছিল। আর স্কোরটা বড় হওয়া মানেই আপনার রান রেটটা কিন্তু পজিটিভে চলে যাবে যদি আপনি বড় ব্যবধানে দলকে হারাতে পারেন। সো এই ম্যাচে বাংলাদেশ জিতেছে, কিন্তু তারপরও বাংলাদেশের রান রেটটা কিন্তু এখন পর্যন্ত মাইনাস
0.27 এখন পর্যন্ত -0.27। দ্যাট মিনস আপনি হংকংয়ের বিরুদ্ধে যে ম্যাচটা জিতেছিলেন সেখানে আপনি বড় ব্যবধানে জিততে পারেননি, সেটা মানলাম আমি, কিন্তু পরের ম্যাচটা আপনি শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় ব্যবধানে কেন হারবেন? সো বড় ব্যবধানে সেই শ্রীলঙ্কার কাছে হারাটাই আমি মনে করি যে বাংলাদেশ দলের আজকে এত আফগানিস্তানের সাথে জিতেও আপনি কনফার্ম না, তার মানেটা হলো যে আপনি বড় ব্যবধানে জিতুন, না জিততে পারেন সেটা বড় বিষয় না, কিন্তু বড় ব্যবধানে যেন না হারেন সেই গ্যারান্টিটুকু আপনাকে পেতে হবে। সো বাংলাদেশ দল এখন সেই সংকটে পড়ে রয়েছে। তারপর আমি বলবো যে এখন পর্যন্ত যদি আপনি এই ম্যাচের অ্যানালাইসিস করেন তাহলে বাংলাদেশ এই ম্যাচটা জিততে চেয়েছিল, আর যদি বাংলাদেশ জিততে না পারতো তাহলে আজকে আমাদের আলোচনাটা কিন্তু অন্যরকম হতো। আপাতত জিততে পেরেছে, কিন্তু সম্ভাবনা এখন পর্যন্ত রয়েছে। বিষয়টা হলো যে অন্যের দিকে তাকিয়ে থাকতে হবে। সো এইভাবে করে আপনি যখনই একটা বড় টুর্নামেন্টে খেলতে যাবেন যে অন্য দলের ফলাফলের উপর আপনার ভাগ্যটাকে সঁপে দিয়েছেন, তখন বলা যায় যে আপনি যেভাবে প্রস্তুতি নিয়ে যাওয়ার কথা ছিল বা যেভাবে আপনাকে মেলে ধরার কথা ছিল সেটা আপনি করতে পারেননি। সো তারপরেও আমি মনে করি যে এখন পর্যন্ত বাংলাদেশ যা করেছে সেটাতে বাংলা একটা কথা বলে মন্দের ভালো, অন্তত সেই জায়গায় রয়েছে এখন পর্যন্ত এশিয়া কাপে বাংলাদেশ। আমরা মন্দের ভালো নিয়েই সারাটা জীবন চিন্তা করবো, কবে আমরা শুধু ভালোর ভালো নিয়ে চিন্তা করবো আমি জানি না এই প্রশ্নটা কবে আসবে। ইশতিয়াক ভাই, মিডল অর্ডার নিয়ে আসলে কথা হচ্ছিল এবং সম্ভবত 11-12 ইনিংস পরে, এক্স্যাক্টলি আমার ফিগারটা মনে হয় সম্ভবত 11 ইনিংস পরে বাংলাদেশ ওপেনিং পার্টনারশিপ থেকে আমরা 50+ একটা স্কোর দেখলাম। আমি সাইফকে নিয়ে কনভিন্সিং না হলেও তার 30টা রান ভাইটাল ছিল ওই সময়টাতে, এটা আমি মনে করি। একই সাথে মিডল অর্ডার ওয়ান্স এগেইন কলাপস করেছে। ক্যাপ্টেন লিটন দাস 11 বলে মেবি 9 করেছেন। তাওহিদ হৃদয় তিনি স্টার্টটা মেবি পেয়েছিলেন, ক্যারি করতে পারলেন না। সবচাইতে দৃষ্টিকটু যদি আমি বলতে চাই তাহলে জাকের আলী অনেক 19 নম্বর ওভারের প্রথম 3টা বল ডট করেছেন আউটসাইড দ্য অফ স্টাম্প, প্রত্যেকটা বল তিনি লেগ সাইডে ঘুরায় মারতে গেলেন। আমি ঠিক বুঝতে পারলাম না আসলে ভেলোসিটি ব্যাট দিয়ে কি শিখেছেন উনি। একটা জিনিস আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, অপোজিশনও কিন্তু এখানে খেলতে এসছে। ইউনো ইফ ইউ লুক অ্যাট দি বোলিং, তারা কিন্তু কন্ট্রোল ইয়র্কার এবং আউটসাইড দি অফ স্টাম্প মানে ডিফিকাল্ট বলস টু হিট, অ্যান্ড তারা বুঝতে পেরেছে যেভাবে অভিষেক শর্মা কিংবা শিবম দুবে কিংবা আপনি হার্দিক পান্ডিয়ার এগেনস্টে বোলাররা এমনিই বোলিং করে এবং সেই জায়গা থেকে তারা টেনে টেনে নো লুক শট। এটা আচ্ছা, আজমতুল্লাহ ওমর জাই 16 বলে 30 রান করেছেন, রাশিদ খান 11 বলে 20। তো ওয়াই নট আমাদের মানে যারা ফিনিশার যাদেরকে বলা হচ্ছে গায়ের সাথে ট্যাগ হয়ে গেছে দে আর ফিনিশাররা কি করছেন মানে একই উইকেট? না আমি মনে করি যে জাকির আলীর কিন্তু এই প্রথমবারের মতো দেখলাম যে সে ফেল করেছে, রীতিমতো ফেল করেছে। আপনি তার খেলার যদি মানে জিনিসটা দেখেন, আমি ক্রিটিসাইজ করব, ইয়েস টার্গেট করেন, আমি ক্রিটিসাইজ করব, তো অনেক জায়গা বাকি আছে, আমি ক্রিটিসাইজ করব। আমি তারপরেও মনে করি যে দ্য বোলার্স অলসো বোল্ড ওয়েল এবং অ্যাট এ ডিফিকাল্ট টাইম যেখানে ওই ধরনের ডেলিভারিজ ইজ নট অলওয়েজ ইজি টু নেগোশিয়েট। আমরা এখন অভিষেক শর্মা কিংবা ওদের সাথে তো তুলনা করলে হবে না। ওই ধরনের ডেলিভারি ওরা যদি পায়, আই এম প্রিটি শিওর, বিকজ দিজ আর নট ভেরি ইজি ডেলিভারিজ টু নেগোশিয়েট। এবং আমরা জাকির আলীকে কতবার ফেল করে দেখেছি, আই ডোন্ট নো ইফ ইউল এগ্রি উইথ মি অর নট। সে কিন্তু ইজ দি অনলি প্লেয়ার কনসিস্টেন্ট যদি হয়ে থাকে কোনো একটা প্লেয়ার রিসেন্ট টাইমে। আমরা লিটনকে দিয়ে খুব মিডিয়াতে খুব বেশি বাড়াবাড়ি হয়েছে যে লিটন একমাত্র, ইনফ্যাক্ট পাকিস্তানের আমি শুনছিলাম বাজেদ আলী, হি ওয়াজ সেইং যে বাংলাদেশ এমনই একটা দল দে টু ডিপেন্ড অন লিটন দাস ফেল করলে বাকিগুলো গুটিয়ে যায়। আমি বলি হোয়াট দ্য হেল ইজ হি সেইং, হি ইজ ডুইং কমেন্ট্রি। লিটন দাস ক্লাসিক প্লেয়ার, ইয়েস, যেদিন খেলে সেদিন পুরা দুনিয়া তার খেলার দিকে চেয়ে থাকে, বাট ওয়েন ইট কামস টু কনসিস্টেন্সি, আই থিঙ্ক কনসিস্টেন্সি ইজ জিরো। সে কেবলমাত্র কয়েকটা ম্যাচ রিসেন্ট সময় ভালো খেলেছে, দ্যাটস অল। কিন্তু এমন কোনো খেলা সে খেলে নাই, তার পারফরমেন্স রিসেন্ট সময় হয়নি যেটাতে হি ইজ দি অনলি ব্যাটসম্যান অফ বাংলাদেশ। নো, যদি কোনো অনলি ব্যাটসম্যান অফ বাংলাদেশ দিকে যদি হয়ে থাকে রিসেন্ট সময় জাকির আলী অনেক। এখন একটা খেলা খারাপ খেলেছে, মানে মাহমুদুল্লাহ রিয়াদের মতনই যখন পুরা দল ফেল করে তিনি 100-র নিচে স্ট্রাইক রেট রেখে, কায়সার ভাই কিছু বলবেন? না, এটার সাথে একটা জিনিস যোগ করি যে জাকির আলী কালকে ফেল করেছেন, কিন্তু আপনি যদি অন্যদিকে দেখেন, আপনি 6 বলে 12 রান করেছেন কে? তার সঙ্গে যিনি পার্টনার ছিলেন সোহান। দ্যাট মিনস উইকেট যেমনই হোক না কেন, বোলিং যেমনই হোক না কেন, আপনি এখানে কিন্তু 200 স্ট্রাইক রেটে ওই সময়টায় রান করা যেত, সেটা ওই প্রান্ত থেকে প্রমাণ করে দিয়েছেন সোহান। কিন্তু বাট জাকির আলী পারেননি, কারণটা হলো তার হাতে কিন্তু সেরকম শটস নেই। তিনি কিন্তু অফ সাইডের বল লেগ সাইডে টেনে খেলতে পারেন, অফ সাইডে বল করলে আপনি অফ সাইড থেকে তিনি বল বের করতে পারেন না। তো তার এই দুর্বলতাটা আফগানিস্তানের যে অ্যানালিস্ট যারা ছিলেন তারা ম্যাচের আগে বের করেছেন এবং সেই অনুযায়ী বোলারকে বুদ্ধিটা দিয়েছেন, বোলার সেখানে বল করেছেন, দেখে জাকির আলী ফেল করেছেন এই ম্যাচে, বলতেই হবে। সেখানে আপনি শেষ 2 ওভারে
বা শেষ 12 বলে, আরেকটু সহজ করে বলি, শেষ 12 বলে 5টা ডট বল যখন খেলবেন তখন সেখানে বোঝাই যাচ্ছে যে আপনি আসলে এই জায়গার জন্য প্রস্তুত নন। সো জাকের আলীর সমস্যাটা হলো যে আমি সেই উদাহরণটা বলবো যে ধরেন আপনি মালিবাগ থেকে মিরপুরে যাবেন, আপনার পকেটে টাকা নেই, তখন আপনাকে কিন্তু 6 নম্বর বাসে আসতে হবে। আর যদি পকেটে টাকা থাকে তখন আপনি কিন্তু উবারে ভাড়া করে চলে আসতে পারেন। জাকের আলীর সমস্যাটা হয়ে গিয়েছে সেটাই, যে জাকের আলীর পরিমিত শট রয়েছে এবং সেই শটসগুলো রয়েছে অফসাইডে তিনি একদম দুর্বল। যে শটস থাকে সেই শটসগুলো তিনি আপনি অফসাইড থেকে লেগ সাইডে টেনে মারার চেষ্টা করেন। আরেকটা দুর্বলতাটা তার রয়েছে, সেটি হলো যে তিনি শর্ট বল খেলেন এবং লেন্থের বলগুলো সে স্ট্রাইক করতে পারেন, কিন্তু আপনি যখনই তাকে ফুলার লেন্থে বল দিবেন, যখনই তাকে একটু উপরের দিকে বল দিবেন, প্রপার ইয়র্কার দিবেন, সেটা তিনি কানেক্ট করতে পারেন না। কিন্তু এই পর্যায়ে আপনাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে টিকে থাকতে হলে সব ধরনের শটস আপনার হাতে থাকতে হবে। ইয়র্কার আসবে, পিন পয়েন্টেড ইয়র্কার আসবে, আপনাকে আগে জানতে হবে ইউ হ্যাভ টু মেক ইট ফুল ডেলিভারি। আপনাকে সেটা মনে করতে হবে যে আমাকে এটা যেন আমি ফুল টস করে নিতে পারি। তো ইয়র্কারকে ফুল টস করে নেওয়ার দক্ষতা যদি না থাকে তাহলে এই পর্যায়ে ইউ ক্যানট সার্ভাইভ। আমার মনে হয় আগেন হিয়ার 12 রান দুজনই করেছে, একজন হয়তো 6 বলে করেছে, একজন হয়তো 12 বলে করেছে, 13 বলে করেছে। এখন জাকের আলী অনেক ধরনের ইনিংস খেলেছে, বিভিন্ন ধরনের সিচুয়েশনে এসে সে ফিনিশার হিসাবে তার শট লিমিটেশনস এর কথা কিন্তু আই মিন এভরি ব্যাটসম্যান হ্যাজ সাম লিমিটেশন অর দি আদার। আমরা একটা সোহানের ইনিংস, সোহান ইজ ওয়ান অফ মাই ফেভারিট ব্যাটসম্যান অলসো, খুব খুশি হচ্ছে যে সে সুযোগটা পেয়েছে। আশা করি সে যেন এটাকে পার্মানেন্ট হিসাব সে নিজে পার্মানেন্ট করে দেয়। বাট একটা ইনিংস 6 বলে 12 রান করেছে, একটা বাড়তি একটা শট, কিছু শটস আছে তার, ইয়েস ফাইন, লেট হিম প্লে 4-5 ইনিংস, 10-12 ইনিংস, তারপরে আমরা ওকে নিয়ে কথাবার্তা বলি। জাকের আলীর তোমার দেশ বিদেশ যেখানেই যাচ্ছে একমাত্র অ্যাজ আই সেড, আমার তো মনে হয় না যে ওর মতো কনসিস্টেন্ট প্লেয়ার আমি ইচ অ্যান্ড এভরি ইনিংস হি ইজ গোয়িং, হি ইজ আইদার সেভিং ইউ দ্য ম্যাচ অর ইজ উইনিং ইউ দ্য ম্যাচ। একটা ইনিংসের উপরে বেসিস করে ইয়েস আই এগ্রি যে তার ওই স্কিলস এখন দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট ডেলিভারিজ টু নেগোশিয়েট। ইয়র্কার একদম অ্যাকুরেট ইয়র্কার, আমি বলছি না যে ইটস আ ভেরি ফাস্ট বোলিং ইয়র্কার। আপনি যেটা বলছেন আমি আপনার সাথে এগ্রি করি, তিনি কনসিস্টেন্ট, কিন্তু তার যে রোল একজন ফিনিশার, বরং আমরা ক্রিটিসাইজ করা উচিত লিটন দাসকে। তুমি 12 রান করেছো এমন একটা সময়, খেলা শুরু হলো ড্রিঙ্কের পরে, ইউ আর রিভার সুইপিং দিস গাই অর সুইপিং দিস, তো ইউ গেট অ্যাডজাস্টেড, ইউ গেট অ্যাডজাস্টেড টু দ্যাট। দ্যাট ওয়াজ দ্য রিজন আমরা 154-তে বুকড হয়েছি এই কারণে, বিকজ ইউর মেইন ব্যাটসম্যান যাকে নিয়ে দ্য হোল ওয়ার্ল্ড ইজ টকিং, ইউ আর গেটিং আউট টু অ্যান এলবিডব্লিউ, ইউ আর আ ক্যাপ্টেন অফ দ্য সাইড, এরকম একটা সুযোগ তুমি পেয়েছো একটা বড় স্কোর বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য, তুমি সেটা করতে পারো না। লেট আস নট ব্লেম জাকির আলী ফর দিস। 154 হয়েছে বিকজ অফ দ্য ফেলিয়ার অফ লিটন দাস, নট বিকজ অফ জাকির আলী। অনেক এক্স্যাক্টলি ইশতিয়াক ভাই হলেন এই লিটন দাসের কোর ক্রিটিক্স আর কি। না অসুবিধা নেই, আই এম বিগেস্ট ফ্যান, বাট ওপেন ফ্লোর what is not right is not right. তুমি ক্যাপ্টেন, তুমি কেন ওই সময় ওই শট খেলা তুমি আউট হবা? রাইট। তামিম ভাই, ইশতিয়াক ভাই বলছেন লিটন দাসের ওই মুহূর্তে ওই ধরনের শট খেলা উচিত হয় নাই। আমি আরও একজনকে নিয়ে আলোচনা করতে চাই এই মুহূর্তে। যেই একাদশ আমরা চিন্তা করেছিলাম সেখানে আমার অন্ততপক্ষে মনে হয়েছিল যে তানজিদ তামিম, পারভেজ ইমন দুজনই আসলে ওপেন করবেন। 4 নম্বরে যেখানে তাওহিদ হৃদয় খেলছিলেন সেই জায়গাটা হয়তো বা সাইফ হাসান আসবেন, বাট ফাইনালি টিম ম্যানেজমেন্ট তাওহিদ হৃদয়ের উপরে ভরসা রেখেছে। তাওহিদ হৃদয়, ইফ আই এম নট রং, 20 বলে 26 রান তিনি করেছেন, একটা চমৎকার 6-এর মারও ছিল। বাট ওভারঅল তাওহিদ হৃদয় আসলে যেই রকম ক্রিকেটটা খেলেন, আউট অফ ফর্ম, তার কাছ থেকে আর একটু বেশি কিছু প্রত্যাশা ওই মুহূর্তে ছিল কিনা, লিটন আউট হয়ে যাওয়ার পরে দায়িত্বটা তার উপরে বর্তায় কিনা ইনিংসটাকে ক্যারি করার? আপনার কোশ্চেনের উত্তরটা আমি দিচ্ছি, বাট একটু আমি জাকের আলী সম্পর্কে একটু বলে যে অনেকক্ষণ শুনলাম জাকের আলী সম্পর্কে। আমরা জাকের আলী যে ম্যাচ, গত 2টা ম্যাচ দেখলাম শ্রীলঙ্কার বিপক্ষে এবং আফগানিস্তানের বিপক্ষে, জাকের আলী কিন্তু ভালো প্লেয়ার, সে বড় শট খেলতে পারে, এতে কোনো সন্দেহ নেই। আমরা দেখেছি একই জায়গায় দিয়ে খেলতে পারে, একই জায়গায় দিয়ে হোক, যেখানে দিয়ে হোক তার অ্যাবিলিটি আছে। বাট আমরা চালাক বোলার হলে তার এবিলিটিটা থাকে না। আমরা গত 2টা ম্যাচে যা দেখলাম, একটু খেয়াল করবেন যে ও কিন্তু বারবার রান নেওয়ার পর, সিঙ্গেলস নেওয়ার পর বসে যাচ্ছিল ব্যাট ধরে ধরে। আমার কাছে মনে হলো যে ও সম্পূর্ণ ফিট না। ওকে, আমার কাছে এই জিনিসটা মনে হয়েছে যে আসলে ও রিপ্লেস নাই দেখে কি এভাবে খেলানো হয়েছে ওকে, যে আনফিট বা 70% ফিট এই অবস্থায়, যে ও বড় শট খেলতে পারছে না, সিঙ্গেলস নিচ্ছে, তারপর বসে যাচ্ছে, রেস্ট নিচ্ছে। আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, বাট আমি খেয়াল করেছি এই জিনিসটা। আর দ্বিতীয় কোশ্চেনটা ছিল আপনার তৌহিদ হৃদয়। তৌহিদ হৃদয় 20 বলে 26 রান করেছে, গুড, বাট তৌহিদ হৃদয় থেকে আমরা আরও বড় ইনিংস আশা করি। তার সেই ক্যাপাবিলিটি আছে, এখন হয়তো তার সময়টা একটু খারাপ যাচ্ছে, বাট যে কোনো সময় সে জ্বলে উঠবে, এই বিশ্বাসটা আমার আছে। এক্স্যাক্টলি। কায়সার ভাই, বেসিক্যালি ম্যাচটার মোমেন্টামটা সেট করে দিয়েছেন নাসুম।
এই ম্যাচেই প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন, খুবই ভাইটাল ম্যাচে নাসুমের অসাধারণ বোলিং করেছেন তিনি। 4 ওভার 11 রান, আমি যদি ভুল না করি, 2টা উইকেট এবং পরপর 2 ওভারে 2টা মানে ক্রুশিয়াল ব্রেক থ্রু তার কাছে এসছে। এবং অ্যাট দ্য সেম টাইম যাকে আসলে স্কোয়াডে রাখার চিন্তাটা করা ছিল না, রিশাদ হোসেন, ফাইনালি এই ম্যাচে এসে তিনিও 18 রান দিয়ে 2টা উইকেট পেয়েছেন। ফ্যান্টাস্টিক বোলিং এই 2 স্পিনারের কাছ থেকে। আপনি 2 স্পিনারের কথা বললেন, তাহলে কি আপনার মনে হয় না যে একাদশে আরেকজন জেনুইন স্পিনার একটা বাংলাদেশের প্রয়োজন ছিল? এই কারণে আমি বলবো যে এই ম্যাচটা বাংলাদেশ জিতেছে, কিন্তু যে কম্বিনেশন নিয়ে বাংলাদেশ এই একাদশটা সাজিয়েছে সেই একাদশের সাথে আমি কোনো মতেই একমত হব না। কারণটা হলো যে আপনি 4 জন বোলার নিয়ে খেলেছেন, তাহলে পঞ্চম বোলারের দায়িত্বটা কাকে দিয়েছেন? 2 জন পার্ট টাইমারকে দিয়েছেন, এবং এই 2 পার্ট টাইমার কিন্তু আপনি ম্যাচে বাজে পারফরম্যান্স করে ছুটেই দিয়েছিল। হ্যাঁ রাইট, 55 রান দিয়েছেন 4 ওভারে, তাদের 2 জন মিলে কিন্তু 55 রান দিয়েছেন। আমি হিসেব রাখছিলাম 15 ওভার পর্যন্ত এই 2 জনের 4 ওভার কিন্তু শেষ হয়ে গিয়েছে, 15 ওভার পর্যন্ত। তো 15 ওভারে 4 ওভার করেছিলেন এই 2 জন এবং রান দিয়েছিলেন 55 রান, তাহলে 15 থেকে 4 ওভার বিয়োগ করলে 11 থাকে। এই 11 ওভার যে 4 জন বাকি 4 জন করেছেন, সেই 4 জন কিন্তু 55 রানও দেননি। আপনি জানেন সেই 55 রানও দেননি। দ্যাট মিনস আপনি কোন জায়গাটায় ভুলটা হয়েছিল জাস্ট এই সহজ অঙ্ক থেকে কিন্তু বোঝা যাচ্ছে। সো আপনাকে অবশ্যই শুধুমাত্র লম্বা ব্যাটিং লাইন আপ করে আপনি 4 জন বোলার নিয়ে খেলবেন আর 2 জন পার্ট টাইমারকে দিয়ে আপনি বাকি 4 ওভার করিয়ে ফেলবেন। ইটস আ রং কনসেপ্ট, সিম্পলি রং কনসেপ্ট। আমি জাস্ট শুধু আমার এই উদাহরণের জন্য একটা যুক্তি দিব। ধরুন আপনি যে 4 জন জেনুইন বোলার নিয়ে খেললেন, এই 4 জনের মধ্যে একজন যদি 2 ওভারে 45 রান দিতেন, তখন আপনি কি করতেন? তখন কি লিটন দাসকে গ্লাভস খুলে নিজে বোলিং করতে হতো, অথবা জাকের আলীকে দিয়ে বোলিং করাতে হতো, অথবা সোহানকে দিয়ে বোলিং করানো হতো? সো দিস ইজ রং কনসেপ্ট। আপনাকে কখনোই আপনার ষষ্ঠ বা অষ্টম ব্যাটসম্যান আপনাকে ম্যাচ জেতাবে 1-2 দিন, একবার বা 2 দিন, কিন্তু আপনাকে 20 ওভার করতে হবে, সেই জিনিসটাও মাথায় রাখতে হবে। সেটা আমি মনে করি যে বাংলাদেশ দল, ইশতিয়াক ভাই বলছিলেন যে কম ঝুঁকি নিয়েছে, আমি বলবো যে অনেক বড় ঝুঁকি নিয়েছে। আমি শেষ করছি জাস্ট ছোট্ট উদাহরণ দিয়ে। দেখবেন 5টা প্রশ্ন আসছে পরীক্ষায়, আপনি 4টা প্রশ্নের উত্তর খুব ভালোভাবে দিয়েছেন কারণ আপনার কাছে এটা কমন পড়ে গিয়েছে, কিন্তু পঞ্চম প্রশ্নটার উত্তর আপনি দিয়েছেন আশেপাশে তাকিয়ে দিয়েছেন। তো সেভাবে যদি আপনি পরীক্ষায় পাশ করেন, সেটাকে পাস বলে না। সো বাংলাদেশ দলও এই ম্যাচটা পাস করেছে, কিন্তু যে কায়দায় পাস করার কথা ছিল সেই কায়দায় পাস করেনি দেখে আজকে আপনাকে অন্যের উপর নির্ভরশীল থাকতে হচ্ছে। ইশতিয়াক ভাই, এখন আমরা একদম শুরুতে আমি বলেছিলাম যে রুগ্ন শিশুর মতন এখনো এশিয়া কাপে সুপার 4-এ যাওয়ার আশাটা বাংলাদেশের টিকে আছে। এখন যেটা কথা সেটা হচ্ছে যে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচ একটা খুবই আমাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনার কি মনে হয় সেই ম্যাচের প্রেডিকশনটা একটু জানি? আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে আমি একটু আফগানিস্তানকে এগিয়ে রাখবো, কারণ আফগানিস্তান ইজ এ ডেঞ্জারাস সাইড। আফগানিস্তান বিশ্বের সবাইকে যেভাবে হারিয়েছে এবং এশিয়া কাপে তারা সেকেন্ড বেস্ট টিম হিসেবে নিজেরাও দাবি করছিল, এবং আমি ইন্টারন্যাশনাল আলোচকদের যখন কথা শুনছিলাম যে ইন্ডিয়ার পরে আসলে আফগানিস্তানকে রাখছিলেন তারা। আফগানিস্তান হারাটা আমি মনে করি যে ইট উইল বি ভেরি সারপ্রাইজিং ফ্র্যাঙ্কলি স্পিকিং, বাট দ্য চান্সেস আর অলওয়েজ দেয়ার। শ্রীলঙ্কা ইজ এ ওয়ার্ল্ড কাপ উইনিং সাইড, এশিয়া কাপ ম্যাক্সিমাম জিতেছে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সেইগুলা অনেকখানি আমার মনে হয় ইফেক্ট করবে প্লেয়ারদের। এখন এই হারটা কালকে বডি ল্যাঙ্গুয়েজ দেখে যেটা দেখলাম, রাশিদ খান অনেক ভেরি ডিমোরালাইজ, সাপোর্টাররাও খুব রাগান্বিত। তো তাদেরকে খুব প্রেশারে থাকতে হবে আফগানিস্তান, এবং সবসময় দেখা যায় যে বেশি প্রেশার থাকলে ইট ব্যাকফায়ার্স। তো আফগানিস্তানের উপরে অনেক প্রেশার থাকবে। ইভেন আমি তারপরেও দ্য কাইন্ড অফ ট্যালেন্টেড টিম দ্যাট আফগানিস্তান ইজ, আমি আফগানিস্তানকে এদিকে এগিয়ে রাখবো। তামিম ভাই, তাহলে তো ইশতিয়াক ভাই এগিয়ে রাখছে আফগানিস্তানকে। আফগানিস্তান জিতে গেলে বাংলাদেশের সুপার 4-এ যাওয়ার সম্ভাবনা নাই। আপনার কি মনে হয়? আফগানিস্তান জিতলেও বাংলাদেশের সুপার 4-এ যাওয়ার সম্ভাবনা আছে, যেটা আমরা বারবার আলোচনা করছি। রান রেটে সেটা বড় মার্জিনে জিততে হবে আফগানিস্তানকে, অনেক বড় মার্জিনে, তাহলে শ্রীলঙ্কা বাদ পড়বে। রাইট, রানের হিসাব যদি বলেন যে আফগানিস্তানকে জিততে গেলে বড় মার্জিনে জিততে হবে, আমি তো তখন আপনি রানের মার্জিন যদি বলেন তাহলে আমার কাছে মনে হয় যে 70+ রানে তাদেরকে জিততে হবে। আমি এই ইকুয়েশন পরে যাচ্ছি, আফগানিস্তান ইকুয়েশন থেকে ধরি না আমি। আফগানিস্তানের পক্ষে শ্রীলঙ্কার মতো টিমকে 70+ অথবা ধরেন 55-50 বল হাতে রেখে ম্যাচ ফিনিশ করার মতন মানে কেপেবল এনাফ কিনা আমি মনে করি না। এই জন্য যে আমাদের থার্ড ম্যাচটা কি হয়েছিল, ডু অর ডাই ম্যাচ। শ্রীলঙ্কাকে কেন বাদ দিচ্ছে? আমি বলিনি, আমাদের মনে হচ্ছিল যে ডু অর ডাই। আফগানিস্তানের মতো টিমকে আমরা হারিয়েছি, 5 ম্যাচ হারার পর বাইরের মাটিতে 6ষ্ঠ ম্যাচে হারালাম। কিন্তু বিষয়টা হলো যে কিভাবে হারালাম, আমাদের কিন্তু সব প্লেয়ার মাইন্ডসেট ছিল যে আমাদের আজকে জিততেই হবে, নাহলে আমরা টুর্নামেন্ট থেকে বাদ পড়বো। সেম অবস্থা কিন্তু আফগানিস্তানের হয়ে গেছে। অপোজিশনকে সেটা দেখার কোনো সময় নাই বা
তাদের লক্ষ্য থাকবে না, আমাদেরকে জিততে হবে। এই টেন্ডেন্সি নিয়ে যখন একটা টিম নামে তখন কিন্তু তারা আউট স্ট্যান্ডিং খেলে, তারা কিন্তু অল আউট খেলে। তো সেই খেলাটা যখন খেলতে পারবে তখন কিন্তু আফগানিস্তান এগিয়ে থাকবে। সেকেন্ড থিং হলো যে শ্রীলঙ্কা প্রথম ম্যাচে বাংলাদেশের সাথে যেভাবে খেলেছিল, তাদের একের মনোযোগ দিয়ে এবং 100% দিয়ে খেলেছিল, দ্বিতীয় ম্যাচে কিন্তু হংকংয়ের সাথে সেটা দেখা যায়, তাই না? তো সেমভাবে শ্রীলঙ্কাও কিন্তু আপনার তাকিয়ে থাকবে আফগানিস্তান ম্যাচের উপরে, না আমরাও কিন্তু শতভাগ দিতে হবে, আমরাও কিন্তু রান রেটে বাদ হতেও পারি, ক্রিকেটের ম্যাচে কিছু বলা যায় না। তো এই ম্যাচটা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। যদি আফগানিস্তান জিতে যায় তাহলে বাংলাদেশ বাদ হয়ে যাবে, আর যদি শ্রীলঙ্কা জিতে তো বাংলাদেশ সুপার 4-এ যাবে। ঘুরিয়ে ফিরিয়ে যদি জিততে হয় বড় রানেই জিততে হবে, বড় মার্জিনেই জিততে হবে। সেটা শ্রীলঙ্কার মতো দলকে ওই ইকুয়েশনে মাইন্ডে রেখে জেতাটা কতখানি সম্ভব, দ্যাট ইজ অ্যানাদার থিং। আমি এগিয়ে রাখছি ঠিক আছে, বাট আমি এটা বলছি না যে ওই মার্জিনটা ফুলফিল হবে। হ্যাঁ, ফুলফিল হবে, এবং এটাও বলছি না যে বাংলাদেশ যাবে না। সো বাংলাদেশ যাওয়ার আমার মনে হয় প্ল্যাটফর্ম বাংলাদেশ তৈরি করে রেখেছে। ইট ডিপেন্ডস অন দি ফাইনাল আউটকাম, মেবি ইয়েস। আমি একটু হিসাবটা পরিষ্কার করে দিচ্ছি। এখানে সমীকরণের অঙ্কটা একটু জটিল মনে হচ্ছে, আমি জাস্ট একটু ক্লিয়ার করে দিই। আফগানিস্তান যদি জিতে যায় শ্রীলঙ্কার সাথে, আফগানিস্তান থ্রু। বিষয়টা হলো যে তখন সেকেন্ড দল হিসাবে কে যাবে, শ্রীলঙ্কা নাকি বাংলাদেশ? সো আফগানিস্তান যদি জিতে যায় আফগানিস্তান থ্রু, তাহলে বাকি থাকলো কে, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। সেখানে তখন দু দলের পয়েন্ট সমান হয়ে যাবে, তখন রান রেট ইকুয়েশনটা আসবে। রান রেটে শ্রীলঙ্কা অনেক এগিয়ে রয়েছে বাংলাদেশের তুলনায়, বাংলাদেশের রান রেটের তুলনায় বাংলাদেশের মাইনাস, শ্রীলঙ্কার এখন প্লাস রয়েছে। তাহলে শ্রীলঙ্কাকে কত রানে হারালে আফগানিস্তান বাংলাদেশের সম্ভাবনাটা আছে, সেটা হিসাবটা হলো যে অন্তত যদি আফগানিস্তান আগে ব্যাটিং করে তাহলে আফগানিস্তানকে এই ম্যাচটা জিততে হবে নিয়ারলি 65 রানের আগে হাতে রেখে। তো ইটস এ ভেরি টাফ ইকুয়েশন, কোনো সন্দেহ নেই। আর শ্রীলঙ্কা যদি জিতে যায়, লাস্ট ইকুয়েশনটা বলি, শ্রীলঙ্কা যদি জিতে যায় তাহলে আর বাংলাদেশকে কোনো দিকে তাকানোর অপেক্ষা করতে হবে না, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা খেলবে সমীকরণে। আমার মনে হয় অঙ্কটা কি আমি সহজভাবে বোঝাতে পেরেছি? এক্স্যাক্টলি। বাংলাদেশের মানে বাংলাদেশ দল যখনই এই ধরনের কোনো টুর্নামেন্টে খেলতে যায়, যারা বাংলাদেশের ক্রিকেটটা ফলো করেন তারা সবাই মোটামুটিভাবে আর্কিমিডিস হয়ে যান। মানে ম্যাথমেটিক্সের ফর্মুলা, সমীকরণ মিলানো, ইকুয়েশন মিলানোর কাজটা এত চমৎকার মাথার মধ্যে চলে। এবং গতকালকে আমি নিজেই স্টাডি করছিলাম যে নেট রান রেটের হিসাবটা আসলে কেমনে তৈরি হয়, কিভাবে তৈরি হয়, এবং ম্যাথসের মাথা আমার এমনিতেও ভালোই ছিল। মানে যা অর্জন করেছেন, যা খরচ করেছেন, সেটা বিয়োগ করলে আপনি নেট রান রেট চলে আসবে। ওইখানে আরেকটা ছোট হিসাব আছে, 4/6 একটা হিসাব আছে, রাইট? তো নেট রান রেটের হিসাবটা মোটামুটি জানা, ডিএলএস মেথডটা আরেকটু ভালো করে জানার ব্যাপারটা আছে, এটা একটু বোঝা কঠিন হয়। ওভারঅল সব কিছু মিলে আসলে আমাদের অঙ্কের মাথা সবসময় ভালোই যায়, কারণ টানাটানি সংসারে ওই 5 টাকা খরচ করার সময় অঙ্কের মাথা ভালো না হলে সংসার থেকে মানে ব্যয়টা বেড়ে যায়। বাংলাদেশ দলও সেই টানাটানি সংসার এখনো পর্যন্ত। টানাটানি সেই সংসারে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো যে বৃহস্পতিবারের ম্যাচে আমরা সবাই শ্রীলঙ্কান সাপোর্টার। ইশতিয়াক ভাই শ্রীলঙ্কার সাপোর্টই তো করবেন নাকি? উপায় তো নাই, আমরা তো অবশ্যই চাইবো বাংলাদেশ যেন যায়, এবং বাংলাদেশ আমার মনে হয় প্ল্যাটফর্মটা তৈরি করে রেখেছে। স্যার ডোন্ট ওয়ারি, বাংলাদেশ যাবে। ইশতিয়াক ভাই খুবই কনফিডেন্ট, তার মানে ইশতিয়াক ভাই এটা নিশ্চিত শ্রীলঙ্কা জিতছে। আমরা তো আসলে সেদিন শ্রীলঙ্কার সাপোর্টই করব, বাট আমি মনে প্রাণে চাইও যাতে শ্রীলঙ্কা জিতে। কারণ হলো আমি বাংলাদেশকে সুপার 4-এ দেখতে চাই। কেন দেখতে চাই? বাংলাদেশ কিন্তু আফগানিস্তানের বিপক্ষে যে জিতেছে, সে বাংলাদেশ কিন্তু অল আউট খেলে জিতেছে। এই খেলাটা ধারাবাহিকতা ধরে রাখা বিষয়টা আমি দেখতে চাই যে সুপার 4-এ, সেই জন্যই বাংলাদেশকে সুপার 4-এ দেখতে চাই, এবং আমি মনে করি যে সুপার 4-এ গেলে বাংলাদেশ ভালো করবে, সেই আশা এটাই আমি করি। আসলে মন্দের ভালো, যেটা বলছিলাম আমি, যে বাংলাদেশ এই গ্রুপের মধ্যে যদি আমরা তুলনা করি প্রত্যেকটা টিমের, বিকজ শ্রীলঙ্কা কিন্তু ইসের সাথে কিন্তু প্রায় হারার মতো একটা অবস্থা ছিল, হংকংয়ের সাথে একটা জায়গায় গিয়ে। হ্যাঁ, বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে হেরেছে, কিন্তু শ্রীলঙ্কার সাথে এমন একটা অবস্থা থেকে এমন একটা অবস্থায় গেছে, সেখানে কিন্তু কিছু ফাইটিং কোয়ালিটিস তারা দেখিয়েছে। ইয়েস, এই খেলাটা আপ টু দ্য মার্ক হয়নি, বাট ইজ রাইট, একটা দলকে পুরোপুরি অল আউট করেছে। তো সব কিছু মিলিয়ে আমি মনে করি যে এই 4টা দলের মধ্যে বাংলাদেশকে আমি এগিয়ে রাখবো। মন্দের মধ্যে ভালো হচ্ছে বাংলাদেশ, দে ডিজার্ভ টু বি ওয়ান অ্যামাংস্ট সুপার 4 টপ। আমি শেষ করছি এইভাবে, কারণটা হলো যে আমি শ্রীলঙ্কান সাপোর্ট করবো সেই বৃহস্পতিবার ম্যাচে যেন শ্রীলঙ্কা যেন জেতে। কারণটা হলো যে শ্রীলঙ্কা জিতলে তাহলে বাংলাদেশ সুপার 4-এ যেতে পারবে, আর সুপার 4-এ গেলে আমি সুপার 4-এর খেলাগুলো দুবাইতে বসেই দেখার প্ল্যান করছি, এবং সেটা যেন অন্তত না গেলে আপনি দুবাইতে গিয়ে করবেনটাই বাকি। রাইট, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে শুধু রোস্ট হওয়ার কোনো মানে নাই। রাইট, এক্স্যাক্টলি। আমি আসলে এই ম্যাথমেটিক্স মানে আমরা একটা ম্যাথমেটিক্সের কোচিং ক্লাসই করলাম আজকে, এবং বাংলাদেশ যখন খেলতে চাই এই ক্লাসটা আমরা বারবার করি।
তিনজনকেও ধন্যবাদ যে একটা চমৎকারভাবে একটা গণিতের ক্লাস আমার হয়ে গেছে, মাথাটা শার্প হয়ে গেছে, কাজ করতে সুবিধা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ তিনজনকে। এরকম প্রাণবন্ত আলোচনা আমরা করতে চাই, আমরা চুলচেরা বিশ্লেষণ করতে চাই, ক্রিটিক করতে চাই, আবার খুব গঠনমূলক ক্রিটিক করতে চাই। মানে আমরা চাই আসলে আরও একটু ভালো ভালো কথা বলবো, এত নেগেটিভ নেগেটিভ কথা বলি ভালো লাগে না, আসলে সত্যি ভালো লাগে না। শেষ করছি, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। ডেফিনেটলি শ্রীলঙ্কা জিতুক, বাংলাদেশ সুপার ফোরে খেলুক, আমাদের এম কায়সার ভাই দুবাই বসে সেই খেলা দেখুক এবং মান্ডি খাক বড় বড়, মানে দুবাইয়ের বড় বড় যে লেবানিজ ডিশ সেগুলো খাক, খেয়ে আমাদেরকে ছবি পাঠাক। খেলা দেখতে যাবে, কল মি ইন দিস প্রোগ্রাম এন্ড কল হিম অন জুম, ওই দিন ধরা হবে কায়সারকে। এক্স্যাক্টলি, এবং এরকম দুর্দান্ত কিছু একটা হোক, আমরা সেই প্রত্যাশা করি। বাংলাদেশ ফাইনাল খেলুক এবং সেই ফাইনাল ম্যাচ কায়সার ভাই প্রেস বক্সে বসে দেখুক, আমাদের সাথে মানে ভিডিও কলে যুক্ত হোক, সেই প্রত্যাশাটাকে শেষ করছি। এনিগমা টিভির স্পোর্টস নেক্সট এপিসোডে আবারও চলে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই এনিগমা টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।